গ্রামার মানে যত গ্রামার আইটেমস আছে এর ভিতরে মাদার অফ গ্রামার, অর্থাৎ টেন্স হচ্ছে মাদার অফ গ্রামার। যদি তুমি টেন্সটা একবার বুঝে ফেলো পারফেক্টলি, তাহলে তুমি ওই টেন্সটা দিয়ে সমস্ত কাজ অর্থাৎ গ্রামারের যে আইটেমস গুলো থাকে সেগুলো ইজিলি তুমি ব্যবহার করতে পারবা। তো চলো, টেন্সের 6টা ফর্ম, যা তো ডাব্লিউএইচ ওয়ার্ডে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স মেকিং এর জন্য আমাদের 6টা টেন্স দরকার হয়, এর বেশি দরকার হয় না। তো আমি আগে টেন্স গুলো লিখি এবং এক করে তোমাদের একটু আরেকবার বোঝাই। টেন্স, আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দুইটা জিনিস জানবো আমরা, হ্যাঁ এখানে জাস্ট গঠনটা জানবো আর জাস্ট চেনা পরিচিতি জানলেই হবে। আচ্ছা আমরা সবাই তো জানি, যেহেতু তোমরা সবাই স্পোকেন ক্লাস করেছো বা যাই হোক স্পোকেন ক্লাস করছো এখনো, আর তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়টা হচ্ছে, রাফি বলো দেখি কেমন সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবা? বলো। বাংলা বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে হুম, এখন কোনো কাজ প্রতিদিন কোনো কাজ করি, হ্যাঁ, খাই, খান হলে প্রেজেন্ট yes, ইনডেফিনিট টেন্স হয়। এক্স্যাক্টলি। প্রতিদিন কোনো কাজ মানে করি, করো বা করেন, এরকম থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ভালো করে বুঝো বাবা সবাই, হ্যাঁ, করো বা করেন এরকম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লাগে। তো ডাব্লিউএইচ সেন্টেন্সের ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কি লাগবে? ডাব্লিউএইচ ওয়ার্ড যখন থাকবে, অর্থাৎ তোমাকে পরীক্ষার হলে আসলো একটা সেন্টেন্স দিয়ে বললো যে এটাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স করো, যেটা তোমরা স্পোকেনে অবশ্যই কনভারসেশন করেছো, ওয়েন ডু ইউ গো টু স্কুল, ওয়েন ডিড ইউ গো টু স্কুল। আচ্ছা সেই জায়গা থেকে আমরা এই ডাব্লিউএইচ কোশ্চেনটা কিভাবে মেক করতে পারি, অর্থাৎ বাংলা তো আর থাকবে না, তোমার এরকম থাকবে যে আই, ধরো লিখলাম আই গো টু স্কুল, স্কুল, আই গো টু স্কুল। তো এই যে টু স্কুল বলেছো, এর নিচে মনে করো দাগ দেওয়া থাকলো এবং টিচার বললো যে এটাকে ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স করো। তো তুমি তো সেন্টেন্স দেখে বাংলা দেখে তার বোঝার উপায় নেই, যেহেতু বাংলা নাই। সো এবার বুঝতে হবে যে সেন্টেন্সটা আসলে কোন গঠনে আছে, গঠন প্রণালী আমাদের বুঝতে হবে, তাহলে এটা তোমার জন্য বুঝতে সহজ হবে। বলো তাকিয়া প্রেজেন্ট ইনডিফিনিটের গঠনটা কিরকম হবে? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। আচ্ছা এটা অবজেক্ট অথবা এক্সটেনশন। আচ্ছা সবাই একটু খেয়াল করো তো, এখন এই সেন্টেন্সটার চেহারা দেখো তো, আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট আছে, গো আছে ভার্ব, আর কিছু নাই, মাঝখানে অন্য কোনো ফর্ম নাই, না এম আছে, না ইজ আছে, না আর আছে, এই ধরনের কিচ্ছু নাই। আমি একটু বুঝাই নিই, তারপরে আস্তে আস্তে একটা থেকে আমরা, ওই যে খাতা কলম নিয়েছো, আমরা একটা লিখবো এবং একটা পরীক্ষা দেবো, একটা লিখবো একটা টেস্ট দিব, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো স্যার এখন আই গো টু স্কুল মানে বুঝতে পেরেছি, তো ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো কিরকম হবে? তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ড সম্পর্কে জানো যে এই যে হোয়াট মানে কি, তাই না? এই যে হোয়াট মানে কি, ওয়েন মানে কখন, হাউ মানে কিভাবে, তারপরে মনে করো উইথ হুম মানে কার সাথে, এই যে উইথ হুম কার সাথে রয়েছে, আর কি আছে বলো দেখি, কে বলতে পারো? স্যার হোয়াই, ওয়াই আছে, আর আর কি আছে? হোয়ার, ওয়্যার আছে। আচ্ছা আর কি, আর কি আছে? which, হ্যাঁ হুইচ, হ্যাঁ হুইচ, ভেরি গুড, হুইচ ড্যাশ। আর কি আছে? আরো আছে, বলো আরো আছে, কে জানো? কতগুলো ইংলিশটা কি বলো দেখি, কতগুলো? how many, how much, হাউ, আচ্ছা কতগুলো হলে হাউ মেনি হবে, কতগুলো। আর কতটুকু হলে কি বলবো? how much, হাউ মাচ হয়ে যাবে, হাউ মাচ। তো এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডস বলে এগুলোকে। অর্থাৎ তোমার পরীক্ষায় যদি ডাব্লিউএইচ সেন্টেন্সেস আসে এবং সেগুলোকে তুমি যদি এই মানে সাধারণ বাক্যকে ডাব্লিউএইচ করতে চাও, তাহলে তোমাকে এই জিনিসগুলো লাগবে। তো স্যার আমি এইটুকু বুঝতে পেরেছি, কিন্তু অসুবিধা হচ্ছে সেন্টেন্স দেখে কিভাবে বুঝবো যে কি হবে ডাব্লিউএইচ, যে যেটা নিচে দাগ থাকবে, তাহলে ওটা কিভাবে বুঝবো? আচ্ছা দেখো, এখানে এক একটা ডাব্লিউএইচ কিন্তু এক একটা কাজে ব্যবহার করতে হয়, খুব ভালো করে বুঝো। যেমন কোনো একটা, কি হলো? আচ্ছা দেখো, কোনো একটা জিনিস জানতে, কোনো একটা বিষয় সম্পর্কে জানতে, হ্যাঁ, অর্থাৎ কোনো একটা বিষয় বা বস্তু, কোনো একটা বস্তু বা বিষয় সম্পর্কে জানতে আমাদের হোয়াট ব্যবহার করতে হয়, তাই না? যেমন আমরা জানি হোয়াটস ইওর নেম বলি। আচ্ছা, অথবা মনে করো তুমি বললে যে আমি সকালবেলা লেখাপড়া করি, তো প্রশ্নটা নিচে লেখাপড়া আছে, তুমি কি করো? অর্থাৎ তুমি যখন, তার মানে প্রশ্নের ধরন দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে
তুমি প্রশ্নে আমরা সবগুলো পড়বো, হ্যাঁ এগুলো সবগুলো অ্যাপ্লাই তুমি এখনই শিখতে পারবা। আচ্ছা, তার মানে এটা দেখে তুমি কি বুঝতে পারছো যে আসলে এটা দেখে তোমার এই যে নিচে স্কুল আছে, স্কুলটা কি, এটা কি হতে পারে বলো তো? এতগুলো ডাব্লিউএইচওর মধ্যে তুমি কোনটা নির্দেশ করতে পারো? কে পারো বলতে? Where? ওয়্যার হবে, এক্স্যাক্টলি। শোনো, আমরা যখন সবাই মিলে বলার চেষ্টা বলে ফেলবা, ভুল গেলে ঠিক করে নেব। এই যে আই গো টু স্কুল একটা জায়গা বুঝিয়েছে, তাই না? প্লেস বোঝালে আমরা সেখানে কি ব্যবহার করতে হবে? জায়গা, ওয়্যার ব্যবহার করতে হবে। আবার দেখো, মনে করো এখানে লিখলাম যে যে আই, জাস্ট লিখে নি, দেখো আই স্পিক উইথ মাই মাদার, উইথ মাই মাদার, তাহলে এটা কি হতে পারে? ধরো এখানে মাই উইথ মাই মাদারের সাথে বা শুধু মাই মাদারের সাথেই আছে, তো এখন কি হতে পারে বলো দেখি, এটা কোনটা মনে হচ্ছে তো? Home. উইথ হোম আছে, বলে ফেলবা সবাই, না Home বুঝতে will go. হ্যাঁ হোম অথবা উইথ হোম। উইথ হোম মানে সাথে, তাহলে আই স্পিক উইথ মাই মাদার, তাহলে আমি কার সাথে কথা বলি? আমার মায়ের সাথে কথা বলি। আচ্ছা, আবার দেখো, ধরো আরেকটা বোঝায় তোমাকে, ধরো আই নিড 10 বুকস, এই দেখো আই নিড 10 বুকস, তো এখানে আমি শূন্যস্থান দিলাম, তাহলে কোনটা হতে পারে মনে হচ্ছে তোমাদের কাছে? How many? হাউ মেনি many? হবে। How হ্যাঁ, many ইয়েস। books আচ্ছা, do you? আচ্ছা, পুরো সেন্টেন্স আপাতত বলার দরকার নেই, শুধু কোন অংশটুকু ব্যবহার হবে শুধু এতটুকু বললেই হবে, আমি পরে সম্পূর্ণটা বোঝাবো। সো এখানে দেখো সংখ্যা বলেছো, তাই না? সংখ্যা যেটা গোনা যাবে সেই ক্ষেত্রে আমরা হাউ মেনি দিব। আবার দেখো, তুমি বললে যে আই বাই 1 কেজি অফ 1 কেজি অফ সুগার, এটা কি হবে? ধরো তোমার সুগারের নিচে আছে, তাহলে কি বলবো? এটা বলো দেখি। How much? হাউ How much? How মাচ, much? হাউ মাচ হয়ে যাবে, তাই না? তো এইগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের ব্যবহার। তার মানে তুমি একটা সেন্টেন্স যখন দেখবা তার নিচে কোন দাগটা, মানে কোন ওয়ার্ডের নিচে দাগ আছে সেটা দেখে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড করতে হবে। তো স্যার এখন বুঝতে পেরেছি, এখন দেখো যে জিনিসটা সবচেয়ে বড় ভেজাল হয়ে যায়। আচ্ছা, লিখলাম মনে করো আই রিড আ বুক, আচ্ছা ভালো কথা, আমি একটি বই পড়ি, তাহলে বইয়ের নিচে দাগ, ওই যে বস্তু বা কোনো কিছু সম্পর্কে বললে কি ব্যবহার করতে হয় জানো? Sir, what? What? হোয়াট ব্যবহার করতে, What? ইয়েস এক্স্যাক্টলি, হোয়াট ব্যবহার করতে হয়। তাহলে এখন এটার ইংলিশটা দেখো ভালো করে বুঝবা, এই যে সাবজেক্ট রয়েছে, তাই না? আই তো সাবজেক্ট, আর আইটা কি বলতো? এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি কি? এর পার্টস অফ স্পিচ তোমরা জানো? আইটা কি আসলে? আচ্ছা, পার্টস অফ স্পিচ নিয়ে, হ্যাঁ বলো। আচ্ছা, Pronoun. প্রোনাউন হবে। আচ্ছা, এটা নিয়ে বিস্তর আলোচনা হবে সামনে, কেমন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা হবে, আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সেস নিয়ে। তো এটা দিয়ে শুরু করলাম কেন? কারণ তোমাদের টেন্স তো মোটামুটি জানা আছে, আর জন্য ডাব্লিউএইচওটা যেহেতু তোমাদের ক্লাস ম্যাচ করে, এই জন্য আমি এটা নিয়ে বোঝাই, এবং এটা ইন্টারেস্টিং, ভালো লাগবে, তুমি একটু পরে যে লিখবা তখন তোমার ভালো লাগবে জিনিসটা। তো আই রিড এ বুক, তাই না? আই রিড এ বুক মানে আমি একটি বই পড়ি, তাহলে তুমি বলেছো হোয়াট। আচ্ছা, এখানে একটা কথা, হোয়াট ডু আই রিড, এটা কিন্তু হবে না। কেন স্যার? কারণ এই আইটা সাবজেক্ট চেঞ্জ করতে হবে। তুমি মনে রাখবে, তুমি ধরো পরীক্ষার খাতায় সেন্টেন্সটা পেয়েছো, সো কিভাবে এটাকে আমি ইউতে চেঞ্জ করব? ধরো তোমাকে অন্য একজন প্রশ্ন করতেছে, অর্থাৎ এটা তোমার আনসার, এটা কিন্তু আনসার, এটা তুমি আনসার দিচ্ছ, তো তুমি যদি প্রশ্ন, তুমি তো নিজেকে প্রশ্ন করছো না, কেউ একজন তোমাকে প্রশ্ন করছে, তাহলে এটা হবে হোয়াট ডু ইউ ইট হয়ে যাবে, এখানে ইউ হয়ে যাবে, কেমন? এই যে দেখো, তাহলে আই থাকলে ইউ হচ্ছে, যেহেতু ইউ কে প্রশ্ন করা হচ্ছে, তুমি কি বই পড়ো, তুমি কি একটি বই পড়ো, তখন হোয়াট ডু ইউ রিড, তখন কিন্তু এই, আচ্ছা, তো দেখো হোয়াট ডু ইউ রিড, অর্থাৎ তুমি কি পড়ো, তুমি আনসার করছো আমি একটি বই পড়ি। আচ্ছা, এই অংশ পর্যন্ত কে বোঝনি আমাকে একটু বলো তো বাবা, যে স্যার আমি বুঝতে পারি নাই, কেউ আছো এরকম? আরেকবার বুঝান। অফকোর্স আরেকবার বোঝাতে বলছো, ঠিক আছে। দেখো, প্রথম কথা হচ্ছে একটা সেন্টেন্স তুমি দেখলে, দেখার পরে ওটা আইডেন্টিফাই করতে হবে যেটা কোন টেন্স, কারণ আমরা এখন সবগুলো 6টা টেন্স নিয়ে আলোচনা করব, কোন টেন্স। তো এখন এটা নির্ণয় করতে হলে তোমার প্রথম পার্টটুকু দেখতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান আছে কিনা, যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যে গঠন অর্থাৎ ডাব্লিউএইচ যে গঠনটা ব্যবহার করে থাকি, ডাব্লিউএইচ থাকে প্লাস ডু থাকে প্লাস সাবজেক্ট থাকে
প্লাস ভার্ব ওয়ান থাকে। এটা হচ্ছে প্রশ্নের গঠন। অর্থাৎ WH যেমন একটা সেন্টেন্স তুমি মনে রাখবা, যেমন ডু ইউ গো, এই যে ডু ইউ গো, এটা মনে রাখলেই হয়ে যাবে। এই যে দেখো ডু দিয়েছো, আচ্ছা ডু দিয়েছো, আর কোথায় যাও, তাই না, ওয়্যার ডু ইউ গো, এই WH ওয়্যার ডু ইউ গো, এই একটা সেন্টেন্স মনে রাখলেই তাহলে ইজি হয়ে যাবে। তাহলে ওয়্যার মানে WH, এরপর ডু দিয়েছি, ডু ছাড়া সেন্টেন্স হবে না, সাবজেক্ট দিয়েছো এবং ভার্ব ওয়ান দিয়েছো। তো এটা হচ্ছে WH কোশ্চেন মেকিং এর মূল মূল গঠন। অর্থাৎ তোমার এই গঠনটা মেনটেন করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। এখন তুমি যখন সেন্টেন্স মেক করবে অর্থাৎ WH কোশ্চেন, তখন তোমাকে যে WH যে সেন্টেন্স থাকবে ওই বাক্যের একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে দেবে। তো তখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কিরকম হবে। আচ্ছা ধরো লিখলাম আই বাই, সরি বাই না, তুমি লিখবা হচ্ছে আই রিড অ্যাট নাইট, আই রিড অ্যাট নাইট, আমি রাতে পড়ি, অ্যাট নাইট। এই যে দেখো, তো অ্যাট নাইটের নিচে আমি দাগ দিয়েছি, ঠিক আছে। এই যে বলো এটা তাহলে কি হবে বলো দেখি, কে বলতে পারো? when, হ্যাঁ যদি পুরো সেন্টেন্স বলতে চাও WH তাহলে কি হবে, when, বলো When do you read? when এরপর do When do you read? হ্যাঁ when do you read। তবে এটা যেন খবরদার ভুলেও when do you read at night হবে না। নাইটটা কেন হবে না বলো তো আব্দুল্লাহ, এটা কেন হবে না? যে স্যার আপনি তো নাইট এখানে লিখেছেন, তাহলে নাইট কেন হবে না বলো দেখি। প্রশ্ন আর উত্তর পাশাপাশি হবে না। হ্যাঁ প্রশ্নের আনসারই তো হয়ে গেল তাহলে। অর্থাৎ এই জিনিসটাকে, অর্থাৎ যে জিনিসটা তোমার নিচে দাগ থাকবে ওটা তোমার সেন্টেন্সে দেওয়া যাবে না। তো এই অংশটুকু বাদ মনে রাখতে হবে। তাহলে when do you read হবে, তাহলে at night হবে না। আচ্ছা এটা হচ্ছে বিষয়, এখানে আই আছে না, এই জন্য এখানে ইউ দিয়েছো, কিন্তু এখানে ভুলেও কিন্তু দেওয়া যাবে না when do I read। চলো আর একটা দেখি, এবার আমি সিঙ্গেল একটা প্রশ্ন করি, দেখো যেমন হি গোজ টু স্কুল, গোজ টু স্কুল, ভালো করে বুঝো, গোজ টু স্কুল, ধরো এরকম লিখলাম, ঠিক আছে। তাহলে গোজ টু স্কুলে টু স্কুলের নিচে দাগ দিলাম, তাহলে বুঝতে পারছি একটা প্লেস হবে। সাদিয়া বলো দেখি এটা কি হতে পারে, সবাই বলো না, হ্যাঁ আমি একজনকে দিয়ে বোঝাই তাহলে এটা এটা বুঝতে হবে, একটু একটু ক্রিটিক্যাল। সাদিয়া কি, Where you go? আবার বলো বাবা, ওয়্যার। Where does you go? এখানে কিন্তু দেখো তুমি ইউ বলেছো, ইউ হবে না, আই থাকলে ই হবে। তাহলে where does, Where does he go? Where does he go? হ্যাঁ where does he go, ভেরি গুড। যেহেতু গোজ আছে এজন্য তুমি ডাজ দিয়েছো। যেহেতু আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থাকলে ভার্বের সঙ্গে এস বা এস যুক্ত করতে হয়, কিন্তু প্রশ্নের সময় তখন কি হয়ে যায়, এই ডাজ হয়ে যাবে এবং পরের ভার্বের সঙ্গে আর কোনো এস বা এস যুক্ত হবে না। সো where does he go, তো সে কোথায় যায়। আচ্ছা দেখি আর একটা যদি বলি, যেমন my mother cooks fish for me, ধরো এরকম দিয়েছি, ভালো করে বুঝো, মাই মাদার কুকস ফিশ ফর মি, তাহলে মাই মাদারের নিচে আমি দাগ দিলাম, ঠিক আছে। এটা কিন্তু আরেকটা ফর্মে চলে গেছে, এটা কি হতে পারে জানো, Who? এক্সেলেন্ট, হু হয়ে যাবে। আর হু হয়ে গেলে তখন হু এর পরে আর ডু বা ডাজ হয় না, কারণ এটার গঠনটা হচ্ছে হু প্লাস এরপরে যে সরাসরি বসিয়ে দিতে হবে সেন্টেন্স, মানে আর কোনো ডাজ বা ডু লাগবে না। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, হু, বলো Who cooks fish for me? Who cooks fish for me? আচ্ছা হু কুকস ফিশ ফর, এখানে মি হবে না, তাহলে কি হয়ে যাবে, কিন্তু আনসার দিচ্ছ তুমি, You. ইউ হয়ে যাবে। এটা তো তোমার আনসার, এটা তো প্রশ্ন করেছে, ধরো তোমার টিচার পরীক্ষার খাতায় তোমাকে কোশ্চেন করেছে, সো এই যে আইটা একটু আগে ইউ হয়ে গেল না, এই জন্য মিটাও এখানে ইউ হয়ে যাচ্ছে, কারণ ইউ এর অবজেক্ট ফর্ম তো ইউ, এই জন্য হু কুকস ফিশ ফর ইউ, তুমি আনসার করছো মাই মাদার কুকস ফিশ ফর মি, তার মানে এখানে এমন একটা প্রশ্ন থাকবে যেটা তুমি আনসার করবা। আচ্ছা চলো আরেকটা দেখি, যদি বলি ইউ ফিনিশ your HW homework for good result, ভালো করে বুঝো এটা, গুড রেজাল্ট, এই যে রেজাল্ট, তো বললো হচ্ছে তুমি তোমার হোমওয়ার্ক করো ভালো ফলাফলের জন্য, তাই না। এই যে ফর গুড রেজাল্ট দিয়েছি, তাহলে কি হতে পারে এটা বলো দেখি। Why? এই বাবা তুমি তো পারো সবাই কিছু, বাহ ভেরি গুড, আমার বোঝানোর আগেই তো বলে দিচ্ছ। আচ্ছা স্যার হোয়াই কেন হয়েছে বুঝতে পারি নাই আমি, দেখো
যদি কোনো কাজের কারণ জিজ্ঞাসা করা হয় যে তুমি ওখানে কেন যাবে, তুমি কেন খেয়েছো, তুমি কেন চা পান করেছো, তুমি কেন ভালো রেজাল্ট করো নাই, তুমি কেন বাড়ি নির্মাণ করেছো, অর্থাৎ তুমি এগুলোর আনসারে দেখো সব ফর আসবে। কারণ আমি পান আমি আমি চা আমি কি বলে পানি পান করেছি তৃষ্ণা নিবারণের জন্য, স্কুলে গিয়েছি পড়ালেখা করার জন্য। অর্থাৎ যেই সেন্টেন্স যেই অংশ দিয়ে তোমার মনে হবে কারণ জিজ্ঞাসা করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু হোয়াই আসবে। তবে দাঁড়াও একটু লিখে নি এটা কি হতে পারে তাহলে, ওয়াই তারপরে ডু ইউ Why you finish your homework? ইয়েস ইওর হোমওয়ার্ক। হোয়াই ডু ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তবে ফর দিয়ে আরেকটা সেন্টেন্স তোমাদের বোঝায়। বলো স্যার আপনি তো এখানে আছে you finish your হবে না নাকি you হবে? কোনটা বাবা? হোয়াই ডু ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক দিয়েছি বাবা। এখানে তো you লিখেছে। ও সরি এটা ইওর হবে, আচ্ছা এটা ভুল করেছি, ইওর হবে। আচ্ছা ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক। দেখো আরেকটা জিনিস দেখো, এই যে ফর দিয়েছি বলেই যে হোয়াই হবে এমন না, অন্য কিছু হতে পারে। যেমন বললাম মাই ফাদার buys a pen for me। দেখো তো এখানে কোনো তো কারণ বোঝাচ্ছে না, তাহলে ধরো ফর What? না হোয়াট না what না এখনো বলি না। Why? বাবা আগে সেন্টেন্সের নিচে আমি দাগ দিব তো। Oh. দেখো ফর মি আছে, তাহলে এটা কি হতে পারে জানো? আচ্ছা টু হোম হবে না, ফর হোম হবে। যাক তুমি কাছাকাছি গিয়েছো, হোম তো বলেছো, এই যে ফর হোম হবে। আর টু হোম মানে কার কাছে, ওটা দিয়েও বোঝাচ্ছি তোমাকে। দেখো মাই ফাদার বাইস আ পেন ফর মি, আমার বাবা আমার জন্য একটা পেন কেনেন, তাই না? ও সরি পেন ফর মি, তাহলে এই যে ফর হুম হবে, ফর হুম মানে কি এটা বুঝতে হবে সেন্টেন্স পড়ে যে কার জন্য তোমার বাবা মানে আমার বাবা একটা ফোন কেনে, তাহলে এখানে ফর হুম হবে। আচ্ছা এটা কি হতে পারে বলো দেখি পুরোটা, ফর হুম বলো দেখি। For whom ওকে your father ইওর ফাদার বলো buys pen. আচ্ছা A দেখো, pen. একটু খেয়াল করো, আমরা জানি বাবা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন হি শি ইট, ওয়ান পারসন ওয়ান থিং থাকলে আমরা কি করি, আমরা হচ্ছে কি বলে আমরা তো ভার্বের সঙ্গে এস যুক্ত করি, এবং এস যুক্ত করলে আমরা যেই আনসারটা মানে এটা পাবো প্রশ্ন করব সেখানে ডাজ হয়ে যাবে, তাই না? সো ফর হোম এই যে ডাজ। আচ্ছা এখানে ইওর ফাদার বাই আ পেন, এখানে ডাজ না দিলে তোমার সেন্টেন্স ভুল হবে। সো অবশ্যই তোমাকে ডাজ দিতে হবে। ফর হোম ডাজ ইউর ফাদার বাই আ পেন, কার জন্য তোমার বাবা একটা কলম কেনেন। বলো এটা বুঝতে পেরেছো তো? আমি এখনই লিখতে দেবো 5টা বাক্য। আচ্ছা চলো আর একটা বোঝাই, যেমন একটু আগে টু হোম বলে ফেলেছে একজন, তো টু হোম স্যার কোথায় হবে? ধরলাম লিখলাম যে হি না, লিখলাম যে রাফাত লিখেছে, তাই না? রাইটস আ লেটার ফর সরি টু হিজ ফাদার। এই যে ভালো করে বুঝো, হ্যাঁ রাফাত একটা চিঠি লিখেছে তার বাবার কাছে, তো এখন টু হিজ ফাদার এইটার নিচে দাগ হলো, তাহলে এটাকে কি হতে পারে এবার ইংলিশটা বলো দেখি, টু হোম To whom তারপরে does ইয়েস Rafat রাফাত write a letter? রাইট আ লেটার, ভেরি গুড। এই যে তাহলে লাস্টে প্রশ্নবোধক হবে টু হোম ডাজ রাফাত রাইট আ লেটার। তাহলে একটু এই জায়গাতে কিন্তু তোমাকে একদম কেয়ারফুল থাকতে হবে, ডু হবে নাকি ডাজ হবে, আর তুমি কোনটা নিচে দাগ থাকাকে তুমি কেন্দ্র করে ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করছো, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টার্মস। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি আমরা? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো? আচ্ছা চলো। আচ্ছা বাবা ওই যে অদ্রিজ তুমি কি বুঝতে পারছো? অদ্রিজ অদ্রিজ আছো ক্লাসে? ওকে আচ্ছা বুঝতে পারছো তো অদ্রিজ? আচ্ছা আমরা কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড ডাব্লিউএইচ সেন্টেন্স শিখছি, কেমন? আচ্ছা এটা শিখলে দেখবা যে আমি একবার চাচ্ছি টেন্সটা একটু একবার ক্লিয়ার করি আর এই জিনিসগুলো একটু বোঝাই, বাট কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবা। তো চলো আমরা আরেকটা টেন্সে যাব, কেমন? তো এই পর্যন্ত ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দেখে সেন্টেন্স নির্ণয় করেছি। তো নেক্সট ওয়ানে যাওয়ার পরে একটা ছোট টেস্ট নিব, দুটো করে বোঝাবো আর টেস্ট নিব। তো চলো এবার আমরা যদি যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সিরিয়ালি
আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর দিকে যাব। কেমন? ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। আচ্ছা আমরা জানি বাংলার ক্ষেত্রে তো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কিরকম ওয়ার্ড থাকে জানো বাবা? স্যার অক্সিলারি ভার্ব আগে বসে। না না ওটা না, মানে ওই যে বাংলা বাক্য দেখে কিভাবে চিনতে চলো হয়। এই তো চলমান, এক্স্যাক্টলি, কোনো কাজ করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা এবার মাইশা বলো দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠনটা কেমন জানো, চেহারাটা এর? সাবজেক্ট প্লাস Yes. এম ইজ অথবা আর ওকে। প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এক্স্যাক্টলি, ভেরি গুড। সাবজেক্ট এম ইজ আর, ভার্ব আইএনজি, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন লিখে দিলাম, এক্সটেনশন বাড়তি অংশ। তো চলো আমি একটা এক্সাম্পল যদি এখন জানতে চাই, আলমাইদা তুমি এটাকে কেন্দ্র করে তুমি আই দিয়ে একটা এক্সাম্পল বলো দেখি। তুমি বলো আমি লিখছি, কি হবে ইংলিশটা আলমাইদা? জি স্যার। আমি লিখছি, এটার ইংলিশ বলো দেখি। আমি লিখছি। আই আই, এই যে গঠন তো দেওয়া আছে। এম রাইটিং। আই এম রাইটিং, আমি দেখছি, আই এম রাইটিং, তাই না? এই যে আই এম রাইটিং বলে ফেলবা, তো আই এম রাইটিং বলে ফেলবা, তাহলে হবে। আচ্ছা এই জিনিসটা এবার দেখো। আচ্ছা মাইক্রোফোন অফ করে দিলাম তোমাকে। আচ্ছা হঠাৎ করে কেউ বলো না কেমন, আমি যাকে ধরছি সে একটু বলুক, চেষ্টা করুক অ্যাটলিস্ট, তারপরে বলো। সবাই মিলে বললে মানে একটু বিশৃঙ্খলা হবে, বোঝা মুশকিল হবে। আচ্ছা তাকিয়া বলো দেখি, আই এম রাইটিং তো হলো আমি লিখছি, তাহলে তোমার সামনে এখন যে অংশটুকু আছে, তুমি ডাব্লুএইচ, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ডাব্লুএইচ গঠনটা কেমন হতে পারে বলো দেখি তুমি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ডাব্লিউএইচ গঠন। ইয়েস, ধরো তোমাকে বললাম যে তুমি কোথায় যাচ্ছ, ইংলিশটা কি হবে? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, Where are you going? where are you going, আইএনজি করতে হবে তাই না, গোয়িং। এই যে এইটুকের মধ্যে তুমি কোন গঠন পাচ্ছ বলো দেখি, এখানে কি আছে? ডাব্লুএইচ প্লাস WH প্লাস এম আর। আচ্ছা আর আর, আচ্ছা এম অথবা ইজ অথবা আর, তারপরে প্লাস প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা ভার্ব আইএনজি। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইটুকু গঠনটা মনে রাখবো। তাহলে দুটো গঠন হলো, প্রেজেন্ট ইনডিফিনিটিভ ডু দিয়ে হয়েছিল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমাদের এম ইজ আর পেয়ে গেছি, তাই না? সো তুমি সহজ কথা একটা গঠন মনে রাখার জন্য সেন্টেন্স মনে রাখবা, তাহলে তুমি গঠনটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তাহলে এখানে একইভাবে দেখো সেম টাইপের সেন্টেন্স গুলো আমি একটু দেখাই। আচ্ছা আমাকে লামহা একটু বলো দেখি, এখানে যদি আয়ের নিচে, কেউ বলো না ওকে, আমি এক এক করে বোঝাই তাহলে ভালো হবে। লামহা আয়ের নিচে দাগ আছে, তাহলে তুমি এটাকে ডাবলেস করবা কিভাবে বলো? আই এম রাইটিং, তাহলে কি বলা হচ্ছে প্রশ্নে তোমাকে, এটাকে কিভাবে প্রশ্ন করবা জানো? আচ্ছা তুমি পারছো না তাই না? আচ্ছা দেখো কোনো ব্যক্তির নিচে যদি দাগ থাকে, কোনো ব্যক্তি, তাহলে সেখানে হু দিবা, একদম চোখ বুজে হু বলে দিবা। তাহলে বলো দেখি লামা কে লিখছে, এটার ইংলিশটা কি হবে? কে লিখছে? আচ্ছা ওর কি লাইন কেটে গেল নাকি? ও না আছে, বলো তো কি? হ্যাঁ আচ্ছা আদিয়াত একটু বলো কে লিখছে? আদিয়াত, আদিয়াত আছো? আচ্ছা আমি কি নাম ভুল করছি বাবা? দিশামণি থেকে আদনান, সরি আদনান শুনতে পাচ্ছ? বলো আদনান কে লিখছে, এটার ইংলিশটা কি হবে? আদনান বলো, চেষ্টা করো। হ্যাঁ আদনান কে বলেছি কে লিখছে, এটার ইংলিশটা কি হবে? কে লিখছে, চেষ্টা করো। হু ইজ রাইটিং, তাহলে ব্যক্তি হলে আমরা হু দিয়ে দেব, হু ইজ রাইটিং। তো চলো এখন সেম কোশ্চেনটাকে যদি আদনান তুমি রাইটিং এর নিচে দাগ দিই, তাহলে কি হবে বলো দেখি? আর কেউ বলো না, হ্যাঁ ও চেষ্টা করো। রাইটিং এর নিচে দাগ দিয়েছি, তাহলে কি হবে? আমি লিখছি, তাহলে তোমাকে প্রশ্ন করছে কেউ যে তুমি কি করছো, তুমি আনসার করছো আমি লিখছো, আমি লিখছি, তাহলে বলো দেখি তুমি কি করছো, এটার ইংলিশটা কি হবে? হোয়াট was writing. I am writing. আই এম রাইটিং হবে না, এই যে এখানে একটা সূত্র লেখা হয়েছে তাই না, আমরা এটা দিয়ে ডাব্লুএইচ বানাবো। আচ্ছা আচ্ছা বলে ফেলো যে কেউ, কি হতে পারে এটা? What are you writing? শোনো রাইটিং হবে না কেন, রাইটিং তো প্রশ্নে আছে, তাহলে কি হবে? What do you? না What are you doing? What are you doing? এটা ঠিক আছে,
What are you doing? হোয়াট আর ইউ ডুইং, এক্স্যাক্টলি, এটা ঠিক আছে। হোয়াট আর ইউ ডুইং, মনে রাখতে হবে এটুকু, হোয়াট আর ইউ ডুইং মানে তুমি কি করতেছো, তখন তোমাকে আনসার হচ্ছে আই এম রাইটিং, আমি লিখছি। তো চলো আমরা আরেকটা এক দেখি। আচ্ছা ধরো প্রশ্নবোধক হবে, সরি। আচ্ছা দেখি আরেকটা দেখি তো, মাই মাদার, এই যে মাই মাদার ইজ মেকিং টি, বাস টি দিলাম, আমার মা আমার জন্য রান্না করছেন। তাহলে বলো দেখি মাই মাদারের নিচে দাগ থাকলে কি হবে জানো? Who is making tea? Who is making? ইয়েস, হু ইজ মেকিং টি। তাহলে যদি ব্যক্তির নিচে দাগ থাকে তাহলে হু হয়ে যাচ্ছে। আচ্ছা এবার আসো, মাই মাদারের পুরোটা মেকিং টি এর নিচে দাগ আছে, তাহলে কি হবে বলো দেখি? What is your mother doing? এই তো পেরেছো। What does my হোয়াট mother ইজ ইয়োর মাদার ডুইং, এই যে এরকম হবে, এটা সঠিক। হোয়াট ইজ ইয়োর মাদার ডুইং মানে তোমার মা কি করছেন। সো এখানে কিন্তু মেকিং টি প্রশ্নে আছে তাই না, আর কোনো কাজ করার ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। তাহলে হোয়াট ইজ ইয়োর মাদার ডুইং, তোমার মা কি করছেন, আনসার করছো কি মাই মাদার ইজ মেকিং টি, আমার মা রান্না করছেন। আচ্ছা যদি এমন হয় মনে করো, এই যে ধরো এই মেকিং এর নিচে দাগ বাদ, তো টি এর নিচে দাগ আছে, তাহলে কি হবে বলো দেখি, কে পারো? হোয়াট What is your mother making? ইয়েস, হোয়াট ইজ ইউর মাদার মেকিং। তোমরা মনে হয় অনেকে বুঝতে পারছো না, আমাকে বলো না বুঝলে বাবা, আমি ধরতে পারছি না কে বুঝতো। আমি একটু পরে লিখতে পরীক্ষা স্যার আপনি না মেকিং এর নিচে দাগ দিলেন, হ্যাঁ বাবা বুঝিনি, টি এর নিচে মেকিং, আপনি না মেকিং এর নিচে দাগ দিলেন। না মেকিং বাদ দিয়েছি, শুধু টি এর নিচে দাগ দিয়েছি। আচ্ছা দেখো তাহলে এই প্রশ্নটা আমি বারবার বলছি একটা কথা, তুমি হচ্ছে আনসার করছো, তোমার টিচার তোমাকে প্রশ্ন করছেন, ধরো পরীক্ষার খাতায় তোমার লিখতে হবে, তাহলে প্রশ্নটা কে করেছে, তোমার টিচারই তো তোমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কি করছো, তোমার মা কি চা তৈরি করছেন, তুমি তখন এগুলো কিন্তু আনসার, এগুলো তোমার আনসার, এই আনসারের এগেনস্টে তোমাকে প্রশ্ন করতে হচ্ছে, মানে তোমার টিচার তোমাকে প্রশ্ন করছেন। তাহলে টি মানে চা, তাহলে তোমার মা কি তৈরি করছেন, তুমি বলছো যে মাই মাদার ইজ মেকিং টি, আমার মা চা তৈরি করছেন। হোয়াট ইজ ইয়োর মাদার, ইয়োর মাদার মেকিং। আচ্ছা আর চলো দুটো এক্সাম্পল দিয়ে ছোট্ট একটা টেস্ট দিবা, কেমন আসলে বুঝছো কিনা এটা দেখতে হবে। আচ্ছা এরপর ধরো বললাম যে মাই ব্রাদার ইজ রাইটিং ফর, আচ্ছা ফর মি এটা না, মাই ব্রাদার ইজ রাইটিং আ লেটার। আচ্ছা এখানে দেখো সবাই অংশগ্রহণ করো, মাই ব্রাদারের নিচে দাগ, তাহলে কি হবে? Who is writing a letter? Who is writing a letter? হু Who ইজ, is writing a letter? ইয়েস হু ইজ রাইটিং আ লেটার, আমার ভাই, এখানে হু আছে ব্যক্তি আছে তাই না। আচ্ছা চলো এখন যদি এই যে রাইটিং আ লেটার পুরোটার নিচে দাগ দিলাম তাহলে কি হবে? What is your brother doing? ভেরি গুড, কোন একটা কাজ করতেছে ভাই তাই না, তাহলে হোয়াট ইজ ইয়োর ব্রাদার ডুইং, এবং ইয়োর ব্রাদার হয়েছে কেন, মাই ব্রাদার তো আনসার করতেছো, তাহলে হোয়াট ইজ ইয়োর স্যার এখানে ব্রাদার, মায়ের বদলে ইউ হয়। হ্যাঁ এই জন্য ইউ হয়েছে। আচ্ছা এবার যদি লেটারের নিচে দাগ দাও তাহলে কি হবে? What is what is your brother What is writing? your brother? হোয়াট ইজ ইয়োর Writing. ব্রাদার What is- রাইটিং, হ্যাঁ হোয়াট ইজ ইয়োর ব্রাদার রাইটিং, তোমার ভাই আসলে কি লিখছেন। তাহলে এটা চলে গেল, চলো আর একটা বলি ফাইনালি, যেমন মাই গ্র্যান্ডফাদার ইজ বিল্ডিং আ হাউস, ধরো আমার দাদা একটা বাড়ি তৈরি করছেন, বিল্ডিং আ হাউস। আচ্ছা এখানে আমাকে একটু বলো তো দেখি, আল মায়দা বলো, মাই গ্র্যান্ড, আর কেউ বলো না ঠিক আছে, একটু দেখি সবাই বুঝতে পারেন, এটা বোঝার আছে। মাই গ্র্যান্ডফাদার নিচে দাগ দিলাম, কি হবে? Who is বলো হু ইজ হচ্ছে, হ্যাঁ হু ইজ বিল্ডিং, who is building a house? ব্যাস হয়ে গেছে, ব্যক্তির নিচে থাকলে আমরা হু দিয়ে দেবো চোখ কান বুঝে। আচ্ছা এটা বাদ দিলাম, ওকে নাবা একটু বলো দেখি, বিল্ডিং এর নিচে দাগ, পুরোটার নিচে দাগ আছে, তাহলে কি বলবো নাবা? What is your grandfather doing? এক্সেলেন্ট, হোয়াট ইজ ইয়োর গ্র্যান্ডফাদার ডুইং, এটা পুরোটা একটা কাজ। আচ্ছা চলো এটা বাদ দিলাম।
আচ্ছা বাদ দিয়ে রাফি, রাফি বলো দেখি এ হাউসের নিচে দাগ দিয়েছি, তাহলে কি হবে? চেষ্টা করো। What হোয়াট? did your father না, is এখানে believe? ডু হবে না, কন্টিনিউয়াস না, তাহলে ইজ এম আর আসবে, তাহলে কি বলবো? হোয়াট ইজ, বলো। What is your grandfather হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং, ব্যাস হয়ে building? গেছে। ডুইং হবে না, আর বিল্ডিং হবে। হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার বিল্ডিং, What is your grandfather building? বাস এতটুকু, বিল্ডিং। তখন তুমি আনসার করছো মাই গ্র্যান্ডফাদার ইজ বিল্ডিং আ হাউস। আচ্ছা চলো আমি আরেকজনকে ধরি, একটু একটু যা কি আবার যুক্ত হতে পারছে না বা, নাকি যুক্ত হয়েছে? না, যুক্ত হয়েছে, সরি। আচ্ছা অদ্রিজ, ওপেন করো মাইক্রোফোন। অদ্রিজ, দেখি অদ্রিজ কি একটা জিনিস ছোট্ট করে ধরিও, বুঝতে পেরেছি কিনা। আচ্ছা অদ্রিজ, তুমি লিখলে জি, মাই স্যার। সিস্টার ইজ প্লেইং, ভালো করে বুঝো, হ্যাঁ, প্লেইং, আরে প্লেইং ফুটবল, একই জিনিস একই রকম, হ্যাঁ, এই জন্য আমি ওকে। আচ্ছা অদ্রিজ, মাই সিস্টার নিচে দাগ আছে, কি বলবো? আগে কেউ বলো না, কেমন বলো? Who is playing football? এই তো পেরেছো, হু ইজ প্লেইং ফুটবল। আচ্ছা যদি এমন হয় পুরোটা প্লেইং ফুটবলের নিচে দাগ আছে, তাহলে কি বলবো? My sister. না, আগে প্রশ্ন, What? হ্যাঁ বলো, হোয়াট, What play my sister? না, হোয়াট এর পরে একটা ইজ আসবে, এটা হচ্ছে এটার গঠন, তাহলে হোয়াট ইজ, তারপরে তোমার, What is play হোয়াট ইজ ইউর সিস্টার, এই যে দেখো, sister তারপরে খেলছে, কি হবে? প্লেইং। এই যে playing football? ফুটবল হবে না, ফুটবল নিচে দাগ আছে, যেটা দাগ থাকবে সেটা আর প্রশ্নে দিতে পারবে না। হোয়াট ইজ ইউর সিস্টার প্লেইং, বুঝতে পারছো না? সরি, কি বলে, হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং হবে, ডুইং। এই যে প্লেইং ও দিতে পারবে না, কারণ প্লেইং এর নিচে তো দাগ আছে। তাহলে হোয়াট ইজ ইউর সিস্টার sir. ডুইং, তোমার বোন কি করছে? তুমি আনসার করছো মাই সিস্টার ইজ প্লেইং ফুটবল, আমার বোন ফুটবল খেলছে। বুঝেছো তো? জি স্যার। আচ্ছা শুধু জি বললে হবে না, ব্যবহার করে শিখতে হবে এগুলা, এগুলো কিন্তু ইউজটা শিখতে হবে, না তাহলে না হলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, চলো আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স দিই, খাতা বের করো। এখন যে এতক্ষণ তো অনেক কথা বলেছি, তো তুমি এখন জাজ করো নিজেকে আদৌ তুমি বুঝতে পেরেছো কিনা। ওকে, আমি দুটো মিক্স করে দিচ্ছি। ওকে, কয়েকটা মাত্র। এক, আমি লেখা শুরু করছি, কেউ প্রশ্ন তুলবা না, হ্যাঁ, নম্বর দিয়ে সরাসরি করে দিবা, কি বলে, ওই যে লিখে দিবা, হ্যাঁ। যেমন 1 নম্বর লিখলাম, I complete, এটা কি কোশ্চেন মেক করব? হ্যাঁ কোশ্চেন মেক করবা, ইয়েস, ডাবল এস কোশ্চেন মেক করবা। I complete my homework। আচ্ছা এই যে আমি নিচে দাগ দিয়ে দিয়েছি, খুব সাবধানে করবা যেন আসলে তুমি বুঝতে পেরেছো, অস্থির হবে না। ওকে, নাম্বার 2 করো। নাম্বার 2 দিব হচ্ছে, আচ্ছা, my mother goes to office। আচ্ছা এই যে নিচে দাগ দিলাম, খুব সাবধান। নাম্বার 3 দিব, আচ্ছা they play cricket in the afternoon। ওকে গেল। 4 নম্বর দিব হচ্ছে, আচ্ছা 4 হচ্ছে, we are sitting under a tree। আচ্ছা 4 5 হচ্ছে, I am studying for good result। নিচে দাগ দিয়ে দাও। 5 6 নম্বর হচ্ছে, Masha is playing with a bear।
7 I will buy a laptop. No, I am buying a laptop for my I'm buying a laptop for my sister. চলো করে ফেলো 7টা। ওকে, 38 বাজে, 7 মিনিট টাইম, অর্থাৎ 45 পর্যন্ত লিখবা for my sister. ওকে, যারা পরে এসেছো তারাও চেষ্টা করো এগুলোকে ডাবলস কোশ্চেন্স করো, এর পরে এগুলো থেকে বুঝবা, তাহলে বুঝে ফেলবা। চেষ্টা করো, ভুল যাবে, আমি একটা এক্সপ্লেন করব। 45 পর্যন্ত সময়, ওকে, দ্রুত শেষ করবা। What do you complete? Yes, what do you complete? What we What স্যার হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি যে আমি হোয়াট ডু ইউ ডু লিখছি, এটা হবে না? না, এটা হবে না বাবা। এটা কেন হবে না? এই যে কমপ্লিটের নিচে দাগ থাকলে যখন ডু হতো, হ্যাঁ, যখন এই মাই হোমওয়ার্ক আছে না, এটা হচ্ছে মেন। এই জন্য এখানে তোমার কমপ্লিট তো তুমি চেঞ্জ করতে পারছো না। হ্যাঁ, এটা যদি নিচে দাগ থাকতো তাহলে তুমি ডু দিতে, কারণ এটা তো তুমি চেঞ্জ করতে পারবে না। তোমার যেটা নিচে দাগ থাকবে শুধু সেই ওয়ার্ডটুকু তুমি চেঞ্জ করতে পারবা। বুঝতে পেরেছো না বা বোঝা গেছে কি? আচ্ছা, আবার বলছি, যেটা নিচে দাগ থাকবে শুধু সেটাই চেঞ্জ করতে পারবো, অন্যটা চেঞ্জ করা যাবে না। মাই মাদার গোস টু অফিস, কি হবে জানো? When? হ্যাঁ, Sorry, where? আচ্ছা তাহলে Does your mother go? ইয়েস, ওয়্যার ডাজ ইওর মাদার গো। এখানে অবশ্যই খেয়াল করো ডাজ দিয়েছো কিনা। ওয়্যার ডাজ ইওর মাদার গো। আমি ঠিকই সে ভুলে বলি। আচ্ছা ঠিক আছে, এই দুটোতে আমি একটু সময় নিচ্ছি, কারণ পরের গুলো বোঝাতে সময় লাগবে না। পরের গুলো তুমি এক তুড়িতে পেরে যাবে, এই দুটো বুঝলে পরের গুলো ইজি হয়ে যাবে। দে প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, কি হবে বলো? When আচ্ছা একটু দাঁড়াও, they play cricket? বলো তাকে কি বলেছো? কেউ ডাকলে আমাকে বলো। জি স্যার। বলো বলো। হ্যাঁ স্যার 2 নাম্বারটা হোয়ার ডাজ ইওর মাদার, এখানে আপনি বলেন গো হবে, কিন্তু এখানে গো হবে কেন? বাবা, কেন গো হবে? কেন গো হবে? স্যার ওই যে কেন এখানে গোজ হবে না কেন? ও আচ্ছা আচ্ছা, এটা বলছো। আচ্ছা দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় আমরা তো জানি যে প্রথম সাবজেক্টে পরে ভার্বের সঙ্গে এস বা এস হয়ে যায়, কিন্তু যখন তুমি প্রশ্ন করবা তখন এটা নিয়মটাই হচ্ছে ডাজ চলে আসে, এবং ডাজ চলে আসলে পরের ভার্বের সঙ্গে এস বা এস আর হবে না। বুঝতে পেরেছো বাবা? এই জন্য গোজ হবে না। তুমি যেহেতু জানতে না, এটা কেটো না, তুমি এটা সঠিক দাও, বাট তুমি এটা বুঝতে পেরেছো তো এখন? আচ্ছা, যেমন মনে করো বললে তোমার সে কি কলেজে যায়, ডাজ হি গো টু কলেজ, ডাজ হি গো টু কলেজ। দেখো এখানে বলা যাবে না ডাজ হি গোস টু কলেজ, অর্থাৎ ডাজ বলে ফেলায় পরের ভাবটার সঙ্গে আর এসিএস যুক্ত করা যাবে না, এটা নিয়মে নাই। আচ্ছা এবার দেখো, দে প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, এটা কি হবে? when they play cricket? আচ্ছা, when do they play cricket? আচ্ছা একটু জিনিস খেয়াল করো বাবা, এই যে when do they play cricket আছে না, আচ্ছা when, আচ্ছা when এর পরে কি হবে? ডু দিতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে ডু লাগবে, যারা ডু দাওনি তারা একটু ঠিক করে নাও, এখানে ডু দিতেই হবে। আচ্ছা এরপরে উই আর সিটিং আন্ডার আ ট্রি, কি হবে? Where ইয়েস, ওয়্যার আর ইউ are you sitting? ব্যাস হয়ে গেছে, ওয়্যার আর ইউ সিটিং। হ্যাঁ, তা তো আর এখানে ইউ কেন স্যার, হয়েছে? এই you বলতে কি তোমরা বোঝাচ্ছে? হ্যাঁ, ইউ মানে তোমরা বোঝাচ্ছে, রাইট। যেহেতু উই আছে, উই মানে আমরা, অনেকে প্লুরাল আছে, এই কারণে ইউ মানে তোমরা বুঝিয়েছে। তোমরা কোথায় বসে আছো? তখন আনসার হচ্ছে আমরা গাছের নিচে স্যার। বসে। বলো। হ্যাঁ স্যার বলো। স্যার তাহলে এখানে দে হবে না, ইউ এর বদলে? না, আচ্ছা দাও একটু ক্লিয়ার করে, আগে কেউ প্রশ্ন করো না, আরে আমি একটা বুঝিনি। আচ্ছা ধরে নাও তাকিয়া তুমি এবং তোমার বোন এক জায়গায় বসে আছো, তো আমি বললাম যে তোমরা কি করছো, তখন তুমি কি বলবা? আমরা এখানে বসে আছি। দে হলে তো এটার সাথে মিলবে না,
তোমার আনসার হবে যে আমরা বসে আছি। যদি এমন বলতে যে ওয়্যার ডু দে সিটিং, তাহলে এখানে দে থাকতো যে দে আর সিটিং আন্ডার এ ট্রি, তার গাছের নিচে বসে আছে। উই হয়েছে কারণ কি এখানে ইউ দ্বারা প্রশ্ন করার ফলে তোমাকে উই দ্বারা আনসার করতে হবে। এটা কি বুঝতে পেরেছো তুমি বাবা? দেখো তো। জি স্যার। আচ্ছা, এই কারণে এখানে দে হবে না, এখানে উই দিতে হবে। কারণ প্রশ্নটা এমন যে তোমরা কি করছো এখানে, তুমি বলে স্যার আমরা তো এখানে বসে আছি, এই জন্য এখানে উই দিতে হবে। আচ্ছা, এরপর আরেকটা কে যেন সাদ বলো বাবা। সাদ তুমি কোনো প্রশ্ন করতে চেয়েছিলে, বলো। হ্যাঁ সাদ, হ্যাঁ কিছু জানতে চেয়েছিলে, বলো সাদ। Where are they sitting? আচ্ছা, এখানে দে হবে না। ওকে, দে না হওয়ার কারণ কি, এই যে বললাম এখানে ইউ হবে, কারণ ইউ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। হ্যাঁ এখানে এক্স্যাক্টলি, এখানে যদি থার্ড পারসন থাকতো তাহলে থার্ড পারসনে থার্ড পারসন চেঞ্জ হতো না, তখন তোমাকে দে দিতে হতো। যেমন হি থাকলে হি হবে, দে থাকলে দে হবে। কিন্তু ফার্স্ট পারসন অর্থাৎ আই থাকলে ইউ হয়ে যাবে, আবার এই যে ইউ থাকলে আবার উই হয়ে যাবে। কারণ এটার এর বাংলাটা বুঝতে হবে যে আমরা বসে আছি। সো আমরা তারা তো এক নয়। সো তোমাকে যখন প্রশ্ন করবে যে তোমরা এখানে কি করছো, তখন তুমি বলছো আমরা এখানে বসে আছি। সো তোমরা এখানে কি করছো হলে তখন ইউ দিতে হবে। এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এখানে ইউ ছাড়া অন্য কোনো সাবজেক্ট আসবে না। এবার দেখো আই এম স্টাডিং ফর গুড রেজাল্ট, কি হবে? Why? Why Yes, are you studying? yes. Why are you studying? Very good. তুমি কেন পড়ালেখা করছো? তাহলে আনসার দিচ্ছ কি? I'm studying for good result. Masha is playing with bear, কি হবে? With whom? With whom? With whom Yes, with whom is Masha? Masha playing? Very good. With whom is Masha playing? এখানে is ছাড়া কিন্তু অন্য কোনো অক্সিলারি ভার্ব আসবে না। সো with whom is Masha playing? মাশা কার সাথে খেলছে? ওকে, I am buying a laptop for my sister, কি হবে? For Yes, whom? yes. For whom? For whom? Are you buying a laptop? Buying a laptop. You buying a laptop? বাস, for whom are you buying a laptop কোশ্চেন হবে। আচ্ছা, এবার আমার একটু প্রশ্ন আছে তোমাদের কাছে, একটু অফ করে দাও মাইক্রোফোন। আচ্ছা, একটু অফ করে দাও একটু। এই যে দুজন হাত তুলে আছো, আচ্ছা এই যে এতগুলো আমরা যে পড়লাম, কে বোঝোনি একটু হ্যান্ড রেজ করো, কোনো লজ্জার কিছু নাই। কোন পার্ট, কারণ এই পরের গুলো আমরা খুব তাড়াতাড়ি যাব, এই দুটোতে আমি একটু বেশি সময় নিই, কারণ অনেকগুলো জিনিস। হ্যাঁ ওকে, একজন নাবা বলো কোন অংশটুকু তুমি বোঝো নাই, বলো বাবা। ওকে, সাত বোঝেনি, ওকে বলো নাবা। নাম্বারটা বুঝিনি। আবার বলো কোনটা বোঝোনি বাবা, কোনটা? নাম্বার তোমার কথা অস্পষ্ট আসছে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আবার বলো কোনটা বোঝোনি। স্যার 1 নাম্বার ও 4 নাম্বার। আচ্ছা, 1 এবং 4 সে বোঝেনি। আচ্ছা সবাই একটু খেয়াল করো, 1 এবং 4। তো 1 নম্বরটা দেখো কি আছে, আই কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক কমপ্লিট করি। তুমি দিয়েছো হোয়াট ডু ইউ কমপ্লিট, তাই না? না সরি, তুমি দিয়েছো হোয়াট ডু ইউ ডু দিয়েছো, তাই না? এটা দিয়েছো। স্যার হোয়াট ডু ইউ ডু? হ্যাঁ, এখানে হোয়াট ডু ইউ ডু হবে না, কেন? কারণ এই কমপ্লিট কথাটা তো তুমি বাদ দিতে পারবে না সেন্টেন্স থেকে। এখানে যদি এমন থাকতো, দেখো এই পুরোটা যদি থাকতো, এই দেখো আই কমপ্লিট মাই হোমওয়ার্ক পুরোটা, তখন তুমি বলতে যে, ধরো তোমাকে প্রশ্ন করলো তুমি কি করো, তুমি বলে স্যার আমি হোমওয়ার্ক কমপ্লিট করি, কারণ প্রশ্নে যেটা থাকবে সেটা আনসারে থাকতে পারবে না। এই জন্য তুমি এখানে যেহেতু পুরোটা কাজ হতো যদি, তাহলে তুমি হোয়াট ডু ইউ ডু দিতে। যেহেতু ডু নাই, শুধু কমপ্লিট আছে, সো এখানে কথাটা হবে যে তুমি কি শেষ করো, তুমি বলে স্যার আমি হোমওয়ার্ক শেষ করি, এই জন্য এখানে হোয়াট ডু ইউ কমপ্লিট হবে। এবার কি বুঝতে পেরেছো? নাবা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এখানে অবশ্যই তোমাকে, আচ্ছা এক এক করে বোঝাই। তো এখানে অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, তোমার এই প্রশ্নে যেটা থাকবে, যেটা নিচে দাগ থাকবে না, সেটা তুমি প্রশ্ন থেকে বাদ দিতে পারবে না। আর তুমি আরেকটা বুঝুনি 4 নম্বরটা, বলো। হ্যাঁ হ্যাঁ বলছি লেখার ছবি কি আপনার ওই ইসে পাঠাতে হবে? হ্যাঁ, অফকোর্স আমার নাম্বারে পাঠাও, আমি বলে দিব, সব বলে দিব একটু পরে, এখন নাই, শেষ হোক আমি বলে দিব। আচ্ছা, এবার দেখো আরেকটা বোঝেনি না, বা উই আর সিটিং আন্ডার আ ট্রি, তাই না? তুমি কি বোঝো না এখানে উইটা কেন হয়েছে, তাই তো? এটা বোঝো নাই না বা? আচ্ছা, এটা নিয়ে আমাদের অনেক কনফিউশন। হ্যাঁ, Where we are sitting? ওয়্যার আর হবে কেন, ওয়্যার আর ইউ হবে, কারণ প্রশ্নে তো ওয়্যার এর পরে তোমার অক্সিলারি ভার্ব হয়ে যাবে। যেমন তুমি যদি বলো তুমি কোথায় যাচ্ছ, তাহলে ইংলিশটা কি হবে বলো দেখি?
কোথায় যাচ্ছ? ওয়্যার, হ্যাঁ ওয়্যার আর ইউ গোয়িং, এই জন্য ওয়্যার এর পরে আর চলে আসবে। এই জন্য এই নিয়ম, এই ওয়্যার এর পরে তোমাকে এই অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে, পরে দিলে হবে না। ক্লিয়ার হয়েছো? আচ্ছা, এই কারণে তোমার ভুল হয়ে গেছে। আচ্ছা এবার বলো, আচ্ছা আরো হাত তুলেছে সাদ আহমেদ, বলো কোন পার্টটুকু বোঝো নাই? সাদ বলো। 5 হ্যাঁ। আর 6 5 আর 6 বোঝনি। আচ্ছা 5 দেখো, আমরা জানি কোনো কিছুর কারণ জিজ্ঞাসা করলে ওয়াই দিতে হবে। তো এখানে আই এম স্টাডিং ফর গুড রেজাল্ট, অর্থাৎ আমি ভালো ফলাফলের জন্য পড়ছি। তাহলে আমি কেন পড়ছি, এই কেনর জন্য ওয়াই হয়ে যাবে। দেখো এটা দিয়ে যদি তুমি কাউকে প্রশ্ন করো যে তুমি পড়ছো কেন, তুমি আনসার করছো যে আমি আসলে ভালো রেজাল্টের জন্য পড়ালেখা করছি, এই জন্য আমাদের ওয়াই হয়ে যাবে এটা। আচ্ছা একটা সেকেন্ড বাবা, কি বুঝিনি, না সরি, এবার কি বুঝতে পেরেছো? সাদ এটা ক্লিয়ার হয়েছো? 5। ইয়েস স্যার। আচ্ছা এবার দেখো, মাশা ইজ প্লেইং উইথ আ বেয়ার, মানে মাশা একটা ভাল্লুকের সাথে খেলছে। এই উইথ আ বেয়ার আছে, তো এই অংশটুকু ডাবল কোশ্চেন হবে। তাহলে মাশা কার সাথে খেলছে, তুমি আনসার করছো মাশা বেয়ারের সাথে খেলছে, এই জন্য উইথ হুম হয়ে যাবে। উইথ হুম মানে কার সাথে। স্যার এখানে উইথ হু হয় নাই কেন? না এখানে হু হবে না বাবা, এটার অর্থ হু মানে কে, এই জন্য উইথ হু হবে না। বাট এটাকে তুমি আরেকভাবে করতে পারবা, যেমন হু ইজ মাশা প্লেইং উইথ, এই যে উইথটা পরে যদি দাও তাহলে প্রথমে হু দিতে পারবা, এই যে এরকম হবে, কিন্তু তোমাকে লাস্টে উইথ দিতে হবে। আমি এটাই লিখেছি। আচ্ছা এটা লিখলে ঠিক আছে, যদি এটা দাও ঠিক আছে। এই যে হু ইজ মাশা প্লেইং উইথ, তখন তুমি এটা সঠিক দিতে পারবা, কিন্তু যদি উইথ হু হবে না একসাথে। বুঝতে পেরেছো স্যার? এই অংশটুকু বুঝে গেছে? ইয়েস স্যার। লাস্টে অবশ্যই উইথ দিতে হবে। আচ্ছা চলো নেক্সট হচ্ছে বাবা, ওই যে তোর নামটা খালি ভুলে যায়, আদনান বলো কোনটা বুঝুনি বাবা? আদনান আমি 3 আর 7টা বুঝিনি। তুমি 3 বোঝোনি তাই না? এই যে 3 দেখো, দে প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন, তারা কখন খেলে, যেহেতু সময় উল্লেখ আছে ওয়েন হয়ে যাবে এখানে। এই যে ওয়েন, তারপর ডু, দে কেন হবে, দে আছে তো, এই ওয়েনটা হবে শুধু সময়ের জন্য। বুঝতে পেরেছো? বুঝে গেছে তো আদনান? এটা এই সময়ের জন্য ওয়েন হবে। আর একটা কোনটা বোঝোনি? 7 7 বোঝোনি। আচ্ছা 7 বোঝোনি। আই এম বাইং আ ল্যাপটপ ফর মাই সিস্টার, আচ্ছা এটা তো কোনো কারণে না, এটা তো কারোর জন্য আমি কিনেছি, এবং কারোর জন্য হলে ইংলিশটা হয় ফর হোম হয়ে যায়। এই যে দেখো এখানে কিন্তু হু হবে না, ফর হোম আর ইউ বাইং আ ল্যাপটপ, তুমি কার জন্য ল্যাপটপ কিনেছো, এই জন্য ফর হোম হয়ে যাবে। বুঝেছো? এটা ক্লিয়ার হয়েছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, বলো ফাতিমা কোনটা বোঝোনি? ফাতিমা বলো। 7 7, এই তো এখনই বুঝাইলাম তো, এটা বোঝোনি? যেটা বুঝি 7 আর 3 স্যার। হ্যাঁ 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 বুঝিনি। 7 আর 7 আর 3 7 আর 3, আচ্ছা আচ্ছা একটা জিনিস তো দুইবার করে বোঝাতে হচ্ছে কেন? আমি তো কেবলই বুঝালাম এটা। আচ্ছা তোমরা আবার এটা ধরে বসে থেকো না যে স্যার না বোঝালে এটা বুঝবো না, তাহলে মুশকিল হবে বাবা। আমি তো এটা বুঝেই ফেলেছি, যেটা বোঝানো হয়ে গেছে ওই সময় তুমি এটা তারপরও বোঝোনি, এটা টাইম উল্লেখ হবে যে ইন দা আফটারনুন, সময় দিয়েছো এই জন্য ওয়েন হয়েছে। বুঝে গেছে? আচ্ছা জি মোটামুটি স্যার। সবগুলো বুঝেছে, আর বোঝানো যাচ্ছে না। কারণ কি দেখো, একটা জিনিস যদি 4 নম্বর বোঝায় তাহলে ওটা যদি ধরেই থাকো স্যার 4 জনকে বুঝিয়েছে আমাকেও বোঝাতে হবে, তাহলে মুশকিল। অর্থাৎ যেটা হয়ে যাবে সেটা তুমি হ্যান্ড ডাউন করে ফেলবা, যেমন ওটা বুঝে ফেলেছো তো, ওটা রিপিট করা যাবে না। আচ্ছা বাই দ্য ওয়ে, এবার চলো আমরা তাহলে এতক্ষণ প্রেজেন্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি। এই দুটো বুঝতে পারলে তাহলে পরের যে চারটা আছে একদম সহজ, সেম ওইতে। এই জন্য আমি ছোট্ট একটা টেস্ট নিয়ে ফেললাম। আচ্ছা পরেরটা কি আছে? পরেরটা আমাদের চেনাটা, অর্থাৎ কিভাবে চিনবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি কোনো কিছু করেছি থাকলে পারফেক্ট হয়, তাই না? তো সেই ক্ষেত্রে জায়েদ বলো দেখি, আমি একটি চিঠি লিখেছি, এটার ইংলিশটা কি হবে জানো? জায়েদ আমি একটি চিঠি লিখেছি, কি হবে? আই হুম হ্যাঁ বুঝি না বাবা। I write a letter. হাই হাই, তাহলে প্রেজেন্ট পারফেক্ট আর ইনডিফিনিটের পার্থক্য থাকলো কোথায়? আচ্ছা যে পারো বলে ফেলো, আমি একটা চিঠি লিখেছি, কি হবে? আই হ্যাভ রিটেন আ লেটার। আবার রাইটিং কোথা থেকে আসছে বাবা? আই হ্যাভ রিটেন আ লেটার মানে আমি একটি চিঠি লিখেছি, তাই না?
তো দেখো উপরে গুলো বুঝলে এগুলো সহজ হয়ে যাবে, বাট চেনাটা মুশকিল। এই যে হ্যাভ এর পরে ভার্ব 3 রয়েছে, তাহলে গঠনটা একটু লিখে নি কেমন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। এটা হচ্ছে রুল গেল, কমন রুল, তাই না, যেটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে ব্যবহার করছি। বাট কোশ্চেন হলে আমরা তো হ্যাভ বা হ্যাজটা সামনে নিয়ে চলে আসি, তাই না? তো ডাব্লিউ চলে আসবে, ডাব্লিউ হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3। তবে একটা জিনিস মনে রাখবা, সবগুলোর ক্ষেত্রে, সব যে কোনো টেন্স বা যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যখন প্রশ্ন করব তখন ডাব্লিউএইচ এর পরেই কিন্তু আমাদের ওই ইটা চলে আসবে, ওই টেন্সের অক্সিলারি ফর্মটা আমাদের ব্যবহার করে ফেলতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হয়েছে দেখো, ডাব্লিউএইচ হ্যাভ ইউ ডান। যেমন ফর এক্সাম্পল আই হ্যাভ রিটেন আ লেটার, তাই না? দেখো আমি এটা দিয়েই বোঝাই, আই হ্যাভ রিটেন আ লেটার। আচ্ছা, সাকিব মনে হয় এখনো কথা বলেনি, সাকিব একটু ওপেন করো তো। ধরো এখানে এই যে লিখলাম, আই এর নিচে যদি দাগ হয় তাহলে কি হবে বলো দেখি, এটি কি প্রশ্ন হবে? আমরা জানি কোনো ব্যক্তি, হ্যাঁ কি হবে বলো দেখি বাবা, তুমি চেষ্টা করো, হু কি হবে পুরোটা বলো। Who written a letter? না, ওই যে হ্যাজ বা হ্যাভ হবে একটা, কে লিখেছে, তাহলে কি হবে, হু বলো কি হবে এটা সাকিব, হু চেষ্টা করো। Who has written a letter? হু হ্যাজ রিটেন আ লেটার। আচ্ছা স্যার এখানে কেন হ্যাজ হয়েছে, দেখো বোঝাচ্ছি তোমাদের। একজন নির্দেশ করার জন্য, হু হ্যাজ, ধরো তোমার সামনে তোমার টিচার বলতেছে একটা, এই লেটারটা কি লিখে, হু হ্যাজ রিটেন আ লেটার, উনি একজন ব্যক্তিকে উদ্দেশ্য, যদি একটা চিঠি পেয়েছে তো সবাই তো আর লেখেনি, একজন লিখেছে। আর বলো। হ্যাভ ইউ রাইটেন আ লেটার বললে হবে কি? না, এখানে তো ডাব্লিউএস দিতে হবে, বা ডাব্লিউএস ছাড়া তো হবে না, তুমি তো ডাব্লিউএস শিখছো, আর হ্যাভ দিলে তো ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে, ওটা হবে না। আচ্ছা আই হ্যাভ রিটেন আ লেটার আছে, তাই না? তাহলে তোমার স্যার ধরো হাতে একটা চিঠি পেয়েছেন, তো বললো কে লিখছে, হু হ্যাজ রিটেন আ লেটার, তাহলে সেখানে তুমি আনসার করছো আই হ্যাভ রিটেন, যেহেতু আই এর ক্ষেত্রে তোমাকে হ্যাভ দিতে হবে। কিন্তু এখানে একজন হলে আমরা জানি যে একজন ব্যক্তি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ দিতে হয়। এখানে হুটা আসলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করেছে, এই কারণে প্রশ্নের সময় হ্যাজ হলেও আনসারে কিন্তু হ্যাভ হয়েছে। এখানে হ্যাজ, তাই না, যেহেতু হুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হু হ্যাজ রিটেন আ লেটার, কে লিখেছে, আই হ্যাভ রিটেন লেটার, আমি একটি চিঠি লিখেছি। আচ্ছা বাই দ্য ওয়ে সেম ওয়েতেই বলো, সাকিবই বলো, আরেকটু ক্লিয়ার করি যেহেতু ও পরে এসছে তো। স্যার কল কেটে যাবে। ও কেটে যাবে, সরি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা কেটে দাও, আমি আবার লিংক দিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। বলছি খাতার ছবি কোন নাম্বারে পাঠাবো? ওই যে আমি বলে দিব, তুমি অস্থির হবে না, এখনো ক্লাস আছে অনেকক্ষণ, আমি বলে দিব, ডোন্ট ওয়ারি বাবা। আচ্ছা সবাই একটু